সুপ্রিয় শিক্ষার্থী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং এই অধ্যায়ে নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস। নেটওয়ার্ক গড়ে তোলার জন্য নেটওয়ার্ক মিডিয়া এবং কানেক্টরই যথেষ্ট নয়। মিডিয়া ও কানেক্টরের সাহায্যে গড়ে তোলা নেটওয়ার্ককে কার্যকর করে তোলার জন্য আরও কিছু যন্ত্র বা ডিভাইসের প্রয়োজন হয়। আসলে কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ছাড়াও আমরা জানি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে। যেমন বলতে পারি আমরা মডেম, হাব, রাউটার, রিপিটার, ব্রিজ, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক কার্ড বা এনআইসি ইত্যাদি। এরকম বিভিন্ন রকমের আসলে ডিভাইস আমরা ব্যবহার করে থাকি একটি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য। এটি ভালো মানের নেটওয়ার্ক গড়ে তোলার জন্য বা ডিজাইন করার জন্য এসব ডিভাইসের কাজ ও নিয়মকানুন সম্পর্কে আমাদের অবশ্যই একটু ধারণা নিতে হবে। তো চলো আমরা এখন দেখি যে আসলে কি কি ডিভাইসগুলো নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহৃত হয়। সবার প্রথমে আমরা দেখি মডেম। মডেম একটি কমিউনিকেশন ডিভাইস যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়। প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে ব্যবহৃত যে ইলেকট্রনিক্স ট্রান্সমিশন সিস্টেম বা যন্ত্রের মাধ্যমে মডিউলেশন ও ডিমডিউলেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং উৎস ও গন্তব্য কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানে সাহায্য করে এরকম কোনো যন্ত্রকে আমরা বলবো মডেম। মডেমে একটি মডিউলেটর এবং একটি ডিমডিউলেটর থাকে। মডিউলেটরের এমও অর্থাৎ মো এবং ডিমডিউলেটরের ডেম ডিইএম এই দুটি শব্দাংশ নিয়ে মডেম শব্দটি গঠন করা হয়েছে। অর্থাৎ মডেম শব্দটির মডিউলেটর এবং ডিমডিউলেটর এর সংক্ষিপ্ত একটি রূপ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো জেনারেলি কি হয় মডেমে, যখন আমরা প্রেরক কম্পিউটার থেকে প্রাপক কম্পিউটারে কোনো তথ্য পাঠাই তখন প্রেরক কম্পিউটারটি মডিউলেটর হিসেবে কাজ করে, আর প্রাপক কম্পিউটার যেটা আছে যখন সে তথ্য ক্যাচ করে অর্থাৎ তথ্য গ্রহণ করে তখন সে ডিমডিউলেটর হিসেবে কাজ করে। মডেমের প্রকারভেদ বিভিন্ন ধরনের হতে পারে, তবে এর মধ্যে বেশিরভাগ যে সমস্ত মডেমগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে অপটিক্যাল মডেম, শর্টওয়েভ মডেম, অ্যাকুস্টিক মডেম, স্মার্ট মডেম, ডিজিটাল মডেম, V32 মডেম। এই সমস্ত মডেমগুলো আমরা বেশি ব্যবহার করি। তবে সংযোগ পদ্ধতির উপরে ভিত্তি করে মডেমকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এক্সটার্নাল মডেম আর দুই হচ্ছে ইন্টারনাল মডেম। ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ। এই কার্ড কম্পিউটারের মাদারবোর্ডের স্লটে বসানো থাকে, অর্থাৎ মাদারবোর্ডের সাথে এটা সংযুক্ত অবস্থায় থাকে। আর এক্সটার্নাল মডেমটা কি? এক্সটার্নাল মডেম হচ্ছে এমন এক ধরনের মডেম যেটা কম্পিউটারের কমিউনিকেশন পোর্টের সাথে অর্থাৎ ইউএসবি পোর্ট যে আমরা যেটাকে বলি ইউনিভার্সাল পোর্ট, এই ইউনিভার্সাল পোর্টের সাথে বা ইউএসবি পোর্টের সাথে কেবলের সাহায্যে বাইরে থেকে সংযুক্ত করা যেতে পারে বা ইউএসবি পোর্টে ডিরেক্ট প্রবেশ করানো যেতে পারে। এরকম আগের থেকে মাদারবোর্ডে প্রবেশ করানো নেই এরকম যদি কোনো মডেম হয় তবে তাহলে আমরা এটাকে বলবো কি এক্সটার্নাল মডেম। এরপরে আমরা দেখি এনআইসি কার্ড অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কোনো কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য একটি বিশেষ ইন্টারফেস কার্ডের প্রয়োজন পড়ে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড এই ইন্টারফেসের কাজ করে। এটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ল্যান কার্ড নামেও পরিচিত। আমরা খুব সহজে বলতে পারি দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলে।
এটিকে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলা হয়। এর 48 বিটের একটি অদ্বিতীয় ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস থাকে, যা এর স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে। এ কার্ড মাদারবোর্ডের এক্সপ্যানশন স্লটে লাগানো থাকে, অর্থাৎ মাদারবোর্ডে যে আমাদের আরও মাদারবোর্ডে অনেকগুলো স্লট থাকে, এই স্লটগুলোর মধ্যে একটা এরকম কিছু স্লট থাকে যে স্লটগুলোতে আমরা বিভিন্ন ধরনের কার্ড, ইন্টারনাল কার্ড ওখানে স্থাপন করতে পারি, সেটাকে এক্সপেনশন স্লট বলা হয়। তো এই এক্সপেনশন স্লটেই জেনারেলি এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা লাগানো থাকে। এই কার্ড সক্রিয় করার জন্য নির্মাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার কিন্তু সরবরাহ করে থাকে, অর্থাৎ যদি আমাদের কাছে ড্রাইভার সফটওয়্যার না থাকে, আমি যে কোম্পানির নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইউজ করতেছি সেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের যদি ড্রাইভার সফটওয়্যার আমার কাছে না থাকে, তাহলে কিন্তু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কাজ করবে না। নেটওয়ার্ক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কম্পিউটার ও ডেটা কেবলের মধ্যে সংযোগ স্থাপন করবে। এটি নেটওয়ার্ক ড্রাইভারের নিকট থেকে ডেটা গ্রহণ ও নির্দেশ পালন করবে। আর কি করবে? নেটওয়ার্ক কার্ড ডিজিটাল ডেটা সিগন্যালকে বিট আকারে আদান প্রদান করবে। তো এই হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেসের কাজগুলো আরও বিস্তৃত আকারে দেওয়া আছে। আমি আরেকবার তোমাদেরকে বলছি। নেটওয়ার্ক থেকে ডেটা প্যাকেট গ্রহণ করা হবে। ডেটা প্যাকেট ম্যাক অ্যাড্রেস যোগাযোগ করবে। গন্তব্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এই ডেটা প্যাকেটে যোগ করবে। নেটওয়ার্ক অ্যাক্সেস মেথড কোনটি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে ডেটাকে উপযুক্ত প্যাকেট ফরম্যাটে পরিবর্তন করবে। নেটওয়ার্ক ট্রান্সমিট করার পর প্যাকেটকে ইলেকট্রিক, লাইট বা রেডিও সিগন্যালে পরিণত করবে। মিডিয়ার সাথে ফিজিক্যাল কানেকশন তৈরি করে। অর্থাৎ আমি যে কথাগুলো তোমাদেরকে সহজে বললাম, সেগুলো যদি তোমরা খাতাতে যখন লিখবে, পরীক্ষার খাতায় লিখতে গেলে এইভাবে তোমরা আসলে লিখতে পারবে। ভাষা আকারে লিখতে গেলে এইভাবে লিখতে হবে। সেই জন্যই তোমাদের স্ক্রিনে আমি এটা দিয়ে দিয়েছি। চলো এখন দেখি রিপিটারটা কি। নেটওয়ার্ক অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কেবেলে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এজন্য প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার হিসাবে হাব বা সুইচ ব্যবহার করে ডেটা ট্রান্সমিশনের দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা যায়। রিপিটার সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। রিপিটার সুবিধাগুলো কি? বিভিন্ন মাধ্যমকে সংযুক্ত করতে পারে। এটি ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। অ্যাম্প্লিফাই করা সিগন্যাল অধিক দূরত্বে প্রেরণ করা যায়। অসুবিধাগুলো কি? এর গতি তুলনামূলক কম। আরেকটা অসুবিধা কি? ডেটা বাধা পাওয়ার সম্ভাবনা বেশি। স্বল্প সংখ্যক কম্পিউটারে যুক্ত করা যায়। তো এই হচ্ছে রিপিটারের অসুবিধা। চলো এরপরে আমরা দেখি হাব হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহকে পরস্পর কানেক্টেড বা সংযুক্ত করার জন্য একটি সাধারণ কানেক্টিং পয়েন্ট, যা রিপিটার হিসাবে কাজ করে। হাবে অনেকগুলো পোর্ট থাকে। একটি পোর্টের মাধ্যমে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করা থাকে। হাবের অন্তর্ভুক্ত যে কোনো কম্পিউটার থেকে কোনো ডেটা প্রেরণ করলে তার সব পোর্টের কাছেই গিয়ে পৌঁছায়। ফলে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারেই উক্ত ডেটা গ্রহণ করতে পারে। যদি আমরা হাবকে ভালো করে সংজ্ঞায়িত করি তাহলে কি বলবো? যে কেন্দ্রীয় সংযোজক যন্ত্র প্রেরক মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যাল শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ না করে সংযুক্ত প্রতিটি কম্পিউটারেই প্রেরণ করে তাকে হাব বলে। অর্থাৎ দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি সেন্ট্রাল ডিভাইসের প্রয়োজন হয় যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। তো এরকম কোনো ডিভাইসকেই আমরা বলবো হাব। দেখো, হাব সুনির্দিষ্ট কম্পিউটারে ডেটা না পাঠিয়ে কিন্তু সকল কম্পিউটারে ডেটা পাঠায়। ফলে ডেটা পাঠাতে কিন্তু বেশি সময় লাগে। স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে জেনারেলি হাব ব্যবহার করা হয়। হাব 4 পোর্ট, 8 পোর্ট, 16 পোর্ট বিশিষ্ট হয়ে থাকতে পারে। অর্থাৎ
হাবের যে সংযোগ প্রদানের যে ক্ষমতা সেটা হতে পারে 4 পোর্ট বিশিষ্ট, অর্থাৎ 4টা সংযোগ দিতে পারে এরকম হাব হতে পারে, 8টা পোর্ট অর্থাৎ 8টা কানেকশন দিতে পারে এরকম হাব হতে পারে, আবার 16টা কানেকশন দিতে পারে কম্পিউটারের সাথে, এরকমও হাব হতে পারে। হাবের ক্ষমতার উপর কম্পিউটারের সংযোগের সংখ্যা কিন্তু নির্ভর করে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলক খরচ অনেক কম পড়ে। হাব সুইচ অপেক্ষা অনেক কম গতিতে কাজ করে। এখানে আমরা বলতে পারি কার্যকারিতার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে হাব জেনারেলি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সক্রিয় হাব আর একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাবটা কি? যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে সেগুলোকে সক্রিয় হাব বলে। এ হাব সংকেতকে স্বল্প মাত্রায় প্রসেসও করতে পারে। এ জাতীয় হাবকে অনেক সময় ইন্টেলিজেন্ট হাবও বলা হয়। আর নিষ্ক্রিয় হাবটা কি? নিষ্ক্রিয় হাব কম্পিউটারের মধ্যে শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে কিন্তু সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না, এবং সেজন্য এই সমস্ত হাবগুলোকে অ্যাক্টিভ ডিভাইসের সাথে যুক্ত করে দিতে হয়। দেখো, হাব ব্যবহারের সময় আমরা যে জিনিসগুলো অবশ্যই নজর রাখবো সেটা হচ্ছে কি, একটি নেটওয়ার্ক সম্প্রসারণ করার জন্য সর্বোচ্চ কয়টি হাব ব্যবহার করতে পারা যায় সেটার একটা সীমা কিন্তু আছে। এটার উপর নির্ভর করে আমাদেরকে হাব ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা টপোলজিতে আমরা কোন টপোলজি ইউজ করব সেই টপোলজির উপরে বেস করে আমাদেরকে হাব ব্যবহার করতে হবে। ভালো পারফরমেন্সের জন্য একটি হাবকে আরেকটির সাথে যুক্ত না করে কোনো সার্ভার বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ আমি একটু আগে যেমন বললাম নিষ্ক্রিয় হাবের ক্ষেত্রে যেমন আমি বললাম কি যে এ সকল হাবকে অ্যাক্টিভ ডিভাইসের সাথে যুক্ত করতে হয়। তো এই অ্যাক্টিভ ডিভাইসটা কি? অ্যাক্টিভ ডিভাইস হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপরে বিভিন্ন রকমের ইন্টেলিজেন্ট সুইচ হতে পারে, এরকম টাইপের যে সমস্ত যন্ত্রগুলো অ্যাক্টিভ থাকে সে সমস্ত যন্ত্রের সাথে এই হাবকে যুক্ত করতে হবে ভালো পারফরমেন্স যদি আমরা পেতে চাই। তো হাবে যুক্ত হওয়া প্রতিটি সংযোগ লেবেলযুক্ত অবশ্যই হতে হবে। যদি লেবেল আমরা না দেই, লেবেল স্পষ্টভাবে না লিখি, তাহলে কিন্তু কি হবে যে আমরা যখন কোন কেবলটা কোন স্টেশনে অর্থাৎ কোন কেবলটা কোন কম্পিউটারে ঢুকবে, কোন কম্পিউটার কোন লেবেলটা মানে কোন তারটা কোন নেটওয়ার্কের কানেকশনে গিয়ে ঢুকবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না। ঠিক আছে? তাহলে আমাদের যদি লেবেল যদি ঠিকঠাক মতো লেখা থাকে যে এই তারটা এই কম্পিউটারে যাবে, এই তারটা এই হাবে যাবে, এরকম যদি লেবেল দেওয়া থাকে তাহলে আমাদের ট্রাবল শুটিংয়ে সুবিধা হয়। অর্থাৎ আমরা সহজেই কোনো সমস্যা হলে সেটাকে খুঁজে বের করতে পারবো। আর কি, একটি ডেটা সিগন্যালকে যত বেশি হাবের মধ্যে দিয়ে যেতে হবে সেই ডেটা সিগন্যালটা কিন্তু তত বেশি দুর্বল হয়ে যাবে। সে কারণে বেশি হাব থাকা মানে নেটওয়ার্কের গতি কমে যাওয়া, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো চলো এরপরে আমরা দেখি সুইচ। এটিও হাবের মতো একটি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। তবে হাবের সাথে সুইচের পার্থক্য হলো সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট পোর্টে পাঠায় দিতে পারে, কিন্তু হাব সুনির্দিষ্ট কম্পিউটারে না পাঠিয়ে সকল কম্পিউটারে একসাথে একইভাবে পাঠিয়ে দেয়। সুইচের দাম হাবের দামের কাছাকাছি বিধায় বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী হাবের পরিবর্তে সুইচকে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস হিসাবে ব্যবহার করে। সুইচের ক্ষেত্রে ডেটা আদান প্রদান বাধার সম্ভাবনা কম থাকে। সুইচের মাধ্যমে ডেটা কমিউনিকেশনে সময় কম লাগে, এতে হাবের তুলনায় পোর্ট বেশি থাকে। সুইচ একাধিক প্রোটোকলের নেটওয়ার্ককেও সংযুক্ত করতে সক্ষম। আমরা যদি ভালো করে সংজ্ঞাটা বলতে যাই তাহলে দেখো বলতে হয় এরকম, যে কেন্দ্রীয় সংযোজক যন্ত্র প্রেরণ মাধ্যম হতে প্রাপ্ত সিগন্যাল শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করে তাকে সুইচ বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার দেখি সুইচের কিছু সুবিধা। সুইচের ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা কম। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। সুইচের অসুবিধাগুলো কি? সুইচ এর মূল্য তুলনামূলকভাবে হাবের থেকে বেশি। এর কনফিগারেশন বা গঠন পদ্ধতি একটু জটিল, এখানে ডাটা ফিল্টারিং বা পরিশোধন করা সম্ভব হয় না। দেখো তোমাদের স্ক্রিনে একটি পার্থক্য দেখা যাচ্ছে, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে কোনো পরীক্ষাতেই 2 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের খ নাম্বার কোশ্চেনে এটা আসতে পারে, হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখো, দুটি পার্থক্য লিখো। তো তোমরা এই পার্থক্য
দুটি অবশ্যই পড়ে রাখবে। হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট আপ টু এইচএসসি অবধি। তো চলো এরপরে আমরা দেখি রাউটার। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। যে ডিভাইস রাউটিংয়ের কাজে ব্যবহৃত হয় তাকে রাউটার বলে। যদি আমরা সংখ্যাটা একটু ভালো করে বলি তাহলে কীভাবে বলতে পারি, একটি বুদ্ধিমান নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে তাকে রাউটার বলে। হাব ও সুইচ একাধিক কম্পিউটারকে একত্রে সংযুক্ত করে, এটা আমরা জানি। কিন্তু রাউটার এমন একটা ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে পরস্পর সংযুক্ত করতে পারে। অর্থাৎ হাব ও সুইচ একাধিক কম্পিউটারকে একত্রে সংযুক্ত করে, আর রাউটার কি করে, একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। অর্থাৎ আমরা হাব সুইচ দিয়ে যে নেটওয়ার্ক একটা গড়ে উঠাইতে পারি, সেই এরকম যদি আরও অনেকগুলো নেটওয়ার্ক থাকে, সবগুলো নেটওয়ার্ককে একসাথে অ্যাড করতে পারে কে, রাউটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়। রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। রাউটারের সুবিধাগুলো কি কি? ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধা সম্ভাবনা কমায়, এখানে ডেটা ফিল্টারিং করা যায়। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন রিং, ওয়ান ম্যান ল্যান, ঠিক আছে, এইরকম বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক টোপোলজিগুলো আছে বা নেটওয়ার্কের টাইপগুলো আছে, এই নেটওয়ার্কের টোপোলজিগুলোকে একসাথে সংযুক্ত করতে পারে। এরপরে দেখো রাউটারের অসুবিধা। রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত কিন্তু করতে পারে না। রাউটারের কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, এর গতি তুলনামূলকভাবে কম, আর রাউটারের মূল্য অনেক বেশি। আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। ক্লাস সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারো। আজকে আমি কোনো বাড়ির কাজ দিচ্ছি না। পরবর্তী ক্লাসে আমরা যা আলোচনা করব তার সাথে আজকের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো আমরা একবারে বাড়ির কাজ হিসাবে দিয়ে দিব। তবে তোমরা বাসায় অবশ্যই লেকচারটা ভালো করে শুনবে এবং যে যন্ত্রপাতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম সেগুলো বাসাতে বই থেকে পড়ে নেবে এবং আমার যে লেকচার সেটার থেকে তোমরা করে নেবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের ক্লাস সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।